কাল থেকে আনলক 2। এরই মধ্যে গণপরিবহন নিয়ে চিন্তা, কারণ মানুষ বেরোচ্ছে, রাস্তায় বাস নেই। তাই আজ মুখ্যমন্ত্রী কড়া, বেসরকারি বাস মালিকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাস্তায় না নামলে 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে, আইনি ব্যবস্থা নেবে রাজ্য সরকার এবং তার সঙ্গে বেসরকারি বাস তুলে নেবে, চালাবে সরকার। এই রকম ভাবেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন। করোনা আবহে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন কেন্দ্রের, করোনা আবহে 21 জুন পর্যন্ত ফ্রি রেশন রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অধ্যাপক শুভময় মৈত্র, চিকিৎসক কুণাল সরকার, চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। প্রথমেই দেখে নেওয়া যাক বাস নিয়ে আজকে কি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট আমরা যেটা ঠিক করেছি যে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। প্রয়োজন হলে এই বাসগুলো গভর্নমেন্ট নেবে এবং গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট ড্রাইভার নেবে এবং গভর্নমেন্ট ড্রাইভার দিয়ে এই বাসগুলো মানুষের জন্য চালাবো। এই ব্যবস্থাটা করার জন্য গভর্নমেন্ট 2 দিন টাইম দেবে। 1 জুলাইতে আমরা লক্ষ্য রাখবো, রেখে আমরা 8 জুলাই থেকে আমরা কিভাবে কি করবো না করবো সেটা আমরা জানি। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। এর বিকল্প কোনো কিছু ছিল রাজ্যের হাতে? এখন যে অবস্থায় আনলক 2 এবং রাস্তায় ভিড়, মানুষ কষ্টে জর্জরিত বলা যায় গণপরিবহন নিয়ে, কি বলবেন? দেখো, মানে করোনা মোকাবিলাটা কিন্তু আলাদা কিছু নয়। মানে তুমি হাসপাতাল ব্যবস্থা যেমন রাখবে, ঠিক তারই সাথে সম্পর্কিত কিন্তু মানে গণপরিবহন ব্যবস্থা, মানে গণপরিবহন ব্যবস্থাটাও কিন্তু করোনা মোকাবিলার একটা পার্ট। ঠিক। গত 50 দিন ধরে রাজ্য সরকার এবং বাস মালিক অ্যাসোসিয়েশনগুলো একে অপরের শুধু দোষারোপ করেছে, কিন্তু তারা নিজেরা বসে কিন্তু কোনো নির্দিষ্ট সলিউশন করেনি বা একটা দীর্ঘমেয়াদী আলোচনাও আমরা সেইভাবে দেখিনি। একে অপরের দিকে শুধু বল ঠেলে দিয়েছে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখো, 15,000 টাকা ভর্তুকি দেওয়া এবং সেই টাকা সব বাস মালিক পাবে কিনা সেটা নিয়ে একটা সংশয় হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই সংশয়টা মুছে দেওয়া সম্ভব একমাত্র যদি সে নিয়ে পরিষ্কার স্টেটমেন্ট করে বা বাস মালিকদের জানায় যে হ্যাঁ, প্রত্যেক বাস মালিকই প্রতিটি বাসের জন্য 15,000 টাকা করে 3 মাস পাবে। এবং চতুর্থ বিষয়, দেখুন শেষ পর্যন্ত নাগরিকদের কিন্তু অতিরিক্ত টাকা এই মুহূর্তে দিতে হচ্ছে। মানে তুমি বাস ভাড়া বাড়ালে না 20 টাকা, কিন্তু তোমাকে ভেঙে ভেঙে যে টাকা নাগরিকদের দিতে হচ্ছে সেটা এক একজনকে 50-60 টাকা কিন্তু করে ব্যয় করতে হচ্ছে। অতিরিক্ত টাকা অনেক বেশি পরিমাণে কিন্তু বাস না চলার জন্য দিতে হচ্ছে, নানাভাবে গণপরিবহন ব্যবহার করবার জন্য। ফলে সব মিলে দুর্গতিটা মানুষের, অথচ করোনার আক্রান্তের সম্ভাবনা এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করবার ফলে আরো কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সব মিলে একটা বলা যায় ডেডলক সিচুয়েশন, সেখান থেকে বেরোনোর কোনো কিন্তু উদ্যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি আসবো আপনার কাছে, তবে আমি ডক্টর কুণাল সরকারের কাছে যাব। যে মানুষ দুর্ভোগে, কিন্তু করোনা আটকানো এই মুহূর্তে সেই রকম ভাবে সম্ভব হচ্ছে না, কারণ আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছে। আমরা দেখছি এই গণপরিবহন, এই জটিলতা, এটাই কি করোনা সংক্রমণকে বাড়াতে আরো ইন্ধন যোগাবে বলে মনে হয় আপনার? আমরা ছবি দেখাচ্ছি যে কিভাবে শারীরিক দূরত্ব বিধি না মেনেই বাসযাত্রীরা বাধ্য হচ্ছেন যেতে। এখন দেখো অয়ন, এই যে পরিস্থিতিটা যেরকম বিশ্বনাথ বাবু বললেন, যে পরিস্থিতিটার মধ্যে আরো অনেক প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থনৈতিক জটিলতা নিশ্চয়ই আছে, কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতি অবশ্যই আমরা বর্তমানে যেন আগুন নিয়ে খেলা করছি। কারণ এখনো ভাগ্য ভবিতব্য কোনো না কোনো ভাবে আমাদের একটু ক্ষমাঘেন্না করে গেছে। আমরা সারা ভারতবর্ষে যেভাবে একটা অন্যান্য বড় বড় শহরে, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর ইত্যাদিতে যেরকম কেস উপচে পড়া, কেসের একটা প্রবণতা কলকাতাতেও যে কমছে, আদৌ কমছে না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের বাড়ার যে একেবারে লাফিয়ে পোল ভল্ট করে বাড়বে তার গতিটা একটু কম।
কিন্তু এই করে আমার মনে হয় আমরা নিজেদের ওপর যেন খুঁচিয়ে ঘা করতে চাইছি। এবং আমার মনে হয় প্রশাসনের ভেবে দেখা উচিত যে ধরো যদি এমন কোনো একটা তীব্র কঠিন সমস্যা থাকে যে আমাদের আরও 7 দিন 8 দিন গণপরিবহনে সমস্যা থাকবে, we will not be able to normalize transport, তাহলে এমন আমাদের কিছু না কিছু করতে হবে যাতে মানুষকে সেই সংখ্যায় রাস্তায় নামতে না হয়। কারণ তারা রাস্তায় নামবে, তারা দিন বিদিক জ্ঞানশূন্য হয়ে তারা ছুটোছুটি করবে, পরিবহন পাবে না। অবভিয়াসলি একটা শহরে, একটা আরবান সিচুয়েশনে কোটি কোটি মানুষ তারা এক জায়গায় একত্রিত হচ্ছেন, এটাই তো সংক্রমণের একটা ফেস্টারিং আমি আমি এখান থেকে ডাক্তার সরকার, আমি দীপ্তেন্দ্র সরকারের কাছে জানতে চাইবো যে সত্যি আমার যদি পরিবহন ব্যবস্থা ঠিকঠাক না থাকে আমি তাহলে অফিসে হাজিরা সংখ্যা খুবই নগণ্য রাখবো, আমি বেসরকারি সংস্থাগুলোকে বলবো ওয়ার্ক ফ্রম হোম করতে, তাহলে তো করোনা সংক্রমণের আশঙ্কাটা অনেকটা কমতে পারে। হ্যাঁ দেখুন, আমরা যে সেরো সার্ভের রিপোর্টটা পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে 14 থেকে 15% কলকাতাবাসী কোনো না কোনো সময় করোনার দ্বারা আক্রান্ত হয়েছেন গত 90 দিনে। অর্থাৎ আমার পাশে যে ভদ্রলোক আমার বাসে উঠছেন তার মধ্যে যে এই মুহূর্তে করোনা নেই এই গ্যারান্টিটা কিন্তু কেউ দিতে পারছে না। সুতরাং মাস্ক তো নিচে নেমে গেছে, তার সাথে যদি সোশ্যাল ডিস্টেন্সিংটাও আমরা হারাতে শুরু করি তাহলে সর্বনাশ যত রকমভাবে হওয়া সম্ভব সব কিছুই কিন্তু হবে। আমি বহু জায়গায় যাচ্ছি, মানুষ একটা প্রশ্ন করছেন ভ্যাকসিন কবে আসবে। আরে আপনার কাছে যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক নামক ভ্যাকসিনটা আছে সেটার দিকে আপনি নজর দেননি। আমি এটাও দেখছি কারণে অকারণে মানুষ বাইরে বেরিয়ে পড়ছে। দ্বিতীয় কথা বলবো যে এই বছরটাকে অর্থনীতিবিদরা বলছে ইয়ার অফ ব্রেক ইভেন, মানে এখান থেকে আর লাভ হবে না। অর্থাৎ ধরুন কত বেসরকারি হসপিটাল কিন্তু সম্পূর্ণ লসের মুখে দাঁড়িয়ে আছে, কারণ তাদের হসপিটালটা করোনা হসপিটালে কনভার্টেড হয়ে গেছে। ডাক্তাররা আর রোগীর কাছ থেকে সেই অ্যামাউন্ট অফ ফিজ নিতে পারছেন না যেটা তারা আগে নিচ্ছিলেন। সুতরাং বাস মালিকদেরও এটা বুঝতে হবে যে এরকম একটা প্যান্ডেমিকের সিচুয়েশনে মিনিমাম লাভে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে রাস্তাটা কিভাবে বেরোবে, এই ভাবনা চিন্তাটা কিন্তু আস্তে আস্তে ওভার 3 উইকসের ডিসকাশনে সম্ভব নয়। এটা কিন্তু 3 ঘন্টার ডিসকাশনে ব্রেন স্টর্মিং করে বেরিয়ে একটা কাল সকালের মধ্যে একটা মতামত দিতে হবে যে এইটাই আমরা ফাইনালাইজ করলাম। কিন্তু এখনো পর্যন্ত বাস মালিক সংগঠনগুলি অনড়, তারাই বা বলছেন তারা চালাতে পারবেন না, তারা খাবেন কি? 15,000 টাকাতে দিনে মাত্র 500 টাকা করে তাদের হাতে থাকছে। আমি তপন বন্দ্যোপাধ্যায়, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক, তার বক্তব্য শুনেন। মোটর ভেহিকলস আইনে যদি এই নিয়ম থাকে তাহলে সেটা সরকার করবে। 1, 2 হচ্ছে আমরা বন্ধ করিনি, আমাদের গাড়ি যে আপনার পরিষেবা দিতে পারছেন তার রিজন হচ্ছে একটাই, কোভিড-19 বিধি মেনে আমাকে চলতে হয়েছে এবং এই কোভিড-19 বিধিটাই কেন্দ্র রাজ্য সরকারের কথা অনুযায়ী আমাদের বন্ধ রাখতে হয়েছে। সেই কারণে গাড়িগুলো বন্ধই আছে। সেক্ষেত্রে কোভিড-19 বিধি মেনে যে আমার গাড়ি চালাতে হয়, যে পরিমাণ আমার যাত্রী দরকার আর যে পরিমাণ খরচ সেইটা যদি আমার কাছে না আসে তাহলে আমাদের পক্ষে চালানো কি সম্ভব, এটা সরকারকে ভাবতে হবে। সরকার যদি গাড়ি অধিগ্রহণ করার কথা বলেন এটা দুর্ভাগ্যজনক হবে। যে অবস্থায় এখনো আছে ঠিক সেই অবস্থায় থাকবে বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে কোনো মতেই ঘরের পয়সা দিয়ে পরিষেবা দেওয়া সম্ভবপর না। আমি শুভময় মৈত্রর কাছে জানতে চাইবো যে ডাক্তার দীপ্তেন্দ্র সরকার যেটা বললেন, পরিবহন সঙ্গে যারা যুক্ত, ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদেরকেও ভাবতে হবে এই মহামারী পরিস্থিতিতে। আর তাই তারা ভাবছেন না বলেই কি আজকে মহামারী আইনের বলেই আজকে রাজ্য সরকার এই হুঁশিয়ারিটা দিতে পারছে না? দেখুন, আমাদের দেশের বেসরকারি ক্ষেত্রে যারা আছেন তারা সবাই কিন্তু ধনী নন। অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন, বেসরকারি ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, তারা সবাই কিন্তু আমাদের দেশের একদম উপরের দিকের যে 1% মানুষ যাদের হাতে 73% ধন সম্পদ, বারবার এটা বলতে হয়, সেই ধরনের কর্পোরেটের অংশ নন। একটু ভাবুন একজন বাস মালিকের কথা, কত টাকা একটি বাস চালিয়ে তিনি মাসে একটা টাকা রোজগার করতেন। ধরা যাক তিনি মাসে একটি বাস চালিয়ে
লাভ করতেন একটু বেশি করেই ধরি 1 লক্ষ বা 2 লক্ষ টাকা। এবার প্রথমত বাস চলছে না, ফলে গত কয়েক মাস তিনি লাভ করতে পারছেন না। এবার তার লাভ করার জায়গাটা না থাকা পরিস্থিতিতে তাকে বলা হচ্ছে জোর করে বাস চালাতে, অর্থাৎ এবার তাকে জোর করে বাস চালিয়ে তার ক্ষতি হচ্ছে। অর্থনীতির সহজ নিয়মে তিনি তো বাস চালাতে চাইবেন না, কারণ তারা তো বারবারই বলছেন যে একটি বাস চালাতে 15,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। হ্যাঁ, এবার সেই নিয়েও আলোচনা হচ্ছে। রাজ্য সরকারের 15,000 মানে দিনে 500 টাকা, তারা বলেছেন তাদের দিনে 2,000 টাকা মতন খরচা হয় প্রতিদিন চালাতে। এই পরিসংখ্যান তো কোথাও লেখা থাকে না, এগুলো স্বাভাবিক আলোচনার মধ্যে ঠিক হয়। এবং তারা যদি মনেই করতেন যে লাভ হতো, তাহলে যে পরিস্থিতিতে তাদের 1 ফোঁটা লাভ হচ্ছে না বাস না চালিয়ে, সেখানে যদি তাদের 500 টাকাও লাভ হতো বাস মালিকের, তাহলে তিনি যে বাসটা চালাবেন এটা একেবারে স্বাভাবিক। সুতরাং বেসরকারি ক্ষেত্রের যে মানুষজন যারা ভীষণ বড় লোক নন, যারা অবশ্যই সচ্ছল বা মধ্যবিত্ত, তাদের ওপর অধিক চাপ সৃষ্টি করার বদলে যদি ধরুন সরকার বাস অধিগ্রহণ করবেন, সরকার তো বাস অধিগ্রহণ করতেই পারেন, বলতে পারেন মহামারী আইনে করতেই পারেন, কিন্তু করার সঙ্গে আইন দিয়ে তো অনেক কিছু করা যায়। বাস কেড়ে নেওয়া যায়, বাড়ি কেড়ে নেওয়া যায়, সরকার সেটা করে না। গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সুতরাং আজকে যদি সরকার সত্যি মনে করে যে বাস চালানো যায়, তাহলে সরকার খুব সহজেই বাস মালিকদের একটা পরিমাণ টাকা দিয়ে তাদের বাসটা নিয়ে সরকার চালান না কেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়। সেখানেই একটা পরিমাণ টাকা হচ্ছে 15,000 টাকা, তা দিয়েও চালাতে নারাজ বাস মালিকরা। আর যাদের কথা ভেবে আজকে রাজ্য সরকার হুঁশিয়ারি দিচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ যারা বলছেন যে করোনাতে মরবো না, কিন্তু না খেতে পেয়ে মরবো, সাধারণ মানুষ কি বলছেন দেখে নেওয়া যাক। যতক্ষণ না আমরা রাস্তায় কিছু পজিটিভ কিছু পাচ্ছি, ততক্ষণ কিছুই হলো না। মুখে তো অনেক কথা বলছে, অনেক কথা শুনছি, তো কি হয়েছে? কথায় কথা বাড়ছে। আমরা পরিস্থিতি অনুযায়ী একটু সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, আমরা এইটুকুই চাই, আর কিছু না। আমাদের পরিস্থিতিটাও বুঝতে হবে, আমাদের যে বেশি ভাড়া দেওয়ার মতো ক্ষমতা আমাদের, যেখানে খাওয়ারের পয়সা নেই সেখানে কোত্থেকে দেবো বেশি ভাড়া? বিশ্বনাথ দা, দুটো দিকেই ব্যাপার আছে। একদিকে বাস মালিকরা বলছেন আমরা খাবো কি, সাধারণ মানুষ বলছেন বেশি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, খাওয়ারই টাকা নেই, তাহলে এবং তার সঙ্গে সঙ্গে কাজ হারানোর ভয়, অর্থাৎ অফিসে না গেলে পরে কাজ হারাতে পারেন, তাই এইভাবেই যেতে হচ্ছে তাকে। এটা এই সংকটটা কিরকম ভাবে দেখছেন আপনি? দেখো একটা বিষয় আমি বলছি যে একটা বাস মালিকদের সাথে যতটা বৈঠক করে আলোচনা করে সলিউশন খোঁজা উচিত ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেইভাবে আলোচনা এখনো হয়নি। এখনো সুযোগ আছে, আলোচনা রাস্তা খোলা আছে। দ্বিতীয় যেটা, মুখ্যমন্ত্রী পরিষ্কার ঘোষণা করেছেন কোনো মতেই বাস ভাড়া বৃদ্ধি করা হবে না। এখানে তার দায়বদ্ধতা জনগণের কাছে যেমন আছে, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের দিকে তাকিয়েও একটা পপুলিস্ট পলিটিক্স আছে। বাস মালিকদের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের একটা ভয় যে 3 মাস তো 15,000 টাকা করে নিলাম, তার পরের মাস থেকে তো যদি আমার ভর্তুকি বন্ধ হয়ে যাবে, তখন তো বিপুল ক্ষতি নিয়ে আমাকে বাস চালাতে হবে। ফলে আগামী দিনে তাদের কিন্তু একটা কনফিডেন্সের অভাব বাস মালিকদের, যে 3 মাস পরে আমার কি হবে। 3 মাস পরে তো বাস ভাড়া বাড়াবে না, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, তখন আমি কি করে বাস রাস্তায় নামাবো? তখন তো আমার বিপুল ক্ষতি হয়ে যাবে। এটা একটা দিক। আরেকটা দিক খুব পরিষ্কার করে তোমায় বলতে চাই যে দেখো, মহামারী আইন দিয়ে বাস তুমি নামাতে চাইলে তুমি কিছুটা দেখাতে পারো, কিন্তু বাস চালানোটা সরকারের কাজ নয়। সরকারের স্টেট ট্রান্সপোর্টই তুমি জানো যে আমাদের মাত্র 2806টা সরকারি গাড়ি আছে, বেসরকারি গাড়ির উপরেই 90% আমরা নির্ভর। ফলে সরকারের না ড্রাইভার আছে, না সরকারের ম্যানেজমেন্ট সেইভাবে আছে। হয়তো হুমকি দেওয়ার জন্য দেওয়া যায়, কিন্তু আসলে মানুষকে যদি মানুষকে যদি সংক্রান্ত সুবিধা দিতে হয়, তাহলে বাস মালিকদের সাথে আলোচনাটাই একমাত্র উপায়। এবং কেন্দ্র সরকার বলছেন কিন্তু যে ওই 3 সপ্তাহ ধরে আলোচনা নয়, একেবারে 3 ঘন্টার আলোচনাতেই ঠিক করতে হবে। ডাক্তার কুণাল সরকার কিছু বলতে চাইছেন? আমি একটা ছোট্ট কথা বলছি অয়ন, সেটা হলো যে আমি রাজনৈতিক কমপ্লিকেশনস এর মধ্যে না গিয়ে বলি, এই প্রোগ্রেসিভ ইনক্রিজ অফ ফিউয়েল কস্ট এটা একটা মোস্ট সুইসাইডাল মেকানিজম ফর হেলথ কেয়ার। আজকে আমরা যে প্যান্ডেমিকের কথা বলছি, আমরা পৃথিবীর একমাত্র দেশ যারা কিনা কস্ট অফ কনভেন্সটাকে একটা অমানবিক লেভেলে আমরা বাড়িয়ে দিলাম, যেটা কিনা ডিজিজ কন্ট্রোল মেকানিজমের সম্পূর্ণ পরিপন্থী। আচ্ছা,
আমার মনে হয় যে এটার একটা অন্তর্দৃষ্টি নিয়ে এই ইকোনমিক ম্যানেজমেন্টটা করা উচিত। অনেকেই বলছেন যে দেশ আসলে রাষ্ট্র বা কেন্দ্র চাইছে যে ক্ষতিটা হয়েছে আর্থিক ক্ষতি, এই তেলের দাম অর্থাৎ জ্বালানির দাম বৃদ্ধিতে সবটা ভরপাই করা যায় কিনা, এই বিতর্কটাও উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে গণপরিবহনে প্রভাব পড়ছে, বিশেষ করে কলকাতা এবং এ রাজ্যের জেলায়। এখানে এই গণপরিবহনের সমস্যার জন্যই আমরা ছবি দেখে মনে হচ্ছে করোনা বোধহয় চলে গেছে। করোনা যায়নি, মারাত্মকভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এ দেশে এবং এ রাজ্যেও। দেখাবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম, সুস্থতার হার বাড়ছে, কিন্তু আক্রান্তও বাড়ছে লাফিয়ে লাফিয়ে বলা যায়। আজকে 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 18,522। 24 ঘন্টায় দেশে করোনায় মৃত 418। দেশে মোট করোনা আক্রান্ত 5,66,840। দেশে মোট করোনা থেকে সুস্থ 3,34,822। দেশে করোনায় মোট মৃত 16,893। এবার রাজ্যের মেডিকেল বুলেটিন কিছুক্ষণ আগেই জারি হয়েছে। 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ, কালকে ছিল 624, আজকে 652। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 652। 24 ঘন্টায় কলকাতায় আক্রান্ত 231। শুধু তাই নয়, উত্তর 24 পরগনায় আক্রান্ত 135 এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যে 15 জনের মৃত্যু হয়েছে। এই প্রথম বাঁকুড়া জেলায় মৃত 1। আমি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার আপনার কাছে জানতে চাইব যে অনেকেই বলছেন, অনেকে প্রশ্ন তুলছেন, রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ, কেন্দ্রও বলছে রাজ্যও বলছে। অনেকে মজা করে বলছেন সেই সময় করোনারা কি নাচানাচি করে, খেলাধুলা করে, আর দিনের বেলায় করোনা ঘুমিয়ে থাকে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা? না, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এক কথায় বলা যায় এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যে ক্যালকুলেশনের বেসিসে এই আনলকিংটা করা হয় সেটা হচ্ছে যে যখন একটা দেশের R0 কমে আসে তখন আপনি আনলকিংয়ে যাবেন। মানে আমরা যখন এই প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম তখন আমাদের দেশের R0 ছিল 3, মানে একটা লোক 3টে লোককে সংক্রমণ ঘটাচ্ছিল। এখন সেই R0 ঘোরাফেরা করছে গ্রিন জোনের ক্ষেত্রে 1.12 থেকে রেড জোনগুলোর মধ্যে 1.3। অর্থাৎ একটা লোক এখন ওই 100 জন লোককে বলতে পারি 122 জন লোককে ছড়াচ্ছে। এইটা যখন আপনি ব্রডার পার্সপেক্টিভে দেখছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 14 থেকে 15% মানুষ আক্রান্ত হয়ে গেছেন। সুতরাং আক্রান্তের সংখ্যা বাড়ছে, সুতরাং ছড়ানোর অ্যাবসলিউট নাম্বারও বাড়বে। কিন্তু ভাইরাসের যেটা নর্মাল নেচার, ভাইরাস আস্তে আস্তে তার ফেটালিটির ক্ষমতা তার হারাতে থাকবে, কিন্তু তার সংক্রমণ ক্ষমতা সে বাড়াবে। তাহলেই তো ভাইরাসটা বাঁচতে পারে। সে আমার সাথে একটা বোঝাপড়া করে নিতে চাইছে যে আমি আপনার মধ্যে অ্যাসিম্পটোম্যাটিক ওয়েতে থাকবো, আমি যদি আপনাকে মেরে ফেলি তাহলে আমিও মরে যাব। সেই জন্য দেখবেন এটা যে কোনো ভাইরাল প্যান্ডেমিকের একই নেচার হয়, সংখ্যা বাড়ে লাস্টের দিকে কিন্তু ডেথটা স্ট্যাটিক থাকে। সুতরাং আমরা এখন সেই ফেজে যাচ্ছি। কিন্তু মনে রাখতে হবে যে একটা মানুষের কাছে আমরা যখন গ্রোথ রেটটা আগে ছিল 5.9, এখন বলছে 3.7, আমাদের মনে রাখতে হবে আমি যদি আক্রান্ত হই আমার কাছে ওটা 100 অথবা 0, আমার জীবন আমার মৃত্যু 100 অথবা 0। সুতরাং ইন্ডিভিজুয়াল লেভেলে ব্যাপারটা ভয়ঙ্কর, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু সবকটা পরিসংখ্যানই পজিটিভ সাইডে ইন্ডিকেট করছে। কিন্তু মানুষকে ওই জিনিসটা বুঝতে হবে যে আমার কাছে একটা অস্ত্র আছে, সেটা মাস্ক। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মর্নিং ওয়াকের সময়সীমা বেঁধে দিলেন এবং তিনি বললেন যে 31শে জুলাই পর্যন্ত যেরকম লকডাউনের কথা ঘোষণা ছিল সেই লকডাউন চলবে কন্টেইনমেন্ট জোনে। কি বললেন দেখে নেওয়া যাক।
অনেকে মর্নিং ওয়াক করতে পারছে না, বেচারা 3 মাস ধরে বাড়িতে বসে আছে। মর্নিং ওয়াক না করতে পারলে তার ঠিক মন মেজাজ ভালো থাকে না। মুক্ত নিঃশ্বাস, মুক্ত বিশ্বাস, এটা ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করেই করতে হবে। মর্নিং ওয়াকে যারা যাবেন 5:30 সকাল থেকে 8:30 পর্যন্ত অ্যালাউ থাকবে। আর বিয়ে বাড়িতে আগে আমাদের 25 জন অ্যালাউ ছিল, ওটা আমরা 50 জন করছি। সেম উড বি অ্যাপ্লাইড ফর শ্রাদ্ধ শান্তি যেগুলো আছে আপনারা জানেন, ক্রিমেশন বা অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দীপ্তেন্দ্র সরকার যেটা বললেন মাস্কের কথা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে লকডাউনে যেরকম স্বাস্থ্যবিধি মানা হয়েছিল আনলক 1-এ তা অনেক মানুষই মানছেন না। তিনি কড়া বার্তা দিলেন। लॉकडाउन के दौरान बहुत गंभीरता से नियमों का पालन किया गया था। सरकारों को, स्थानीय निकाय की संस्थाओं को, देश के नागरिकों को फिर से उसी तरह की सतर्कता दिखाने की जरूरत है। कंटेनमेंट जोन्स, उस पर तो हमें बहुत ध्यान देना होगा। जो भी लोग नियमों का पालन नहीं कर रहे हैं, हमें उन्हें टोकना होगा, रोकना होगा और समझाना भी होगा। ये 130 करोड़ देशवासियों के जीवन की रक्षा करने का अभियान है। भारत में गांव का प्रधान हो या देश का प्रधानमंत्री, कोई भी नियमों से ऊपर नहीं है। কিন্তু আমরা তো সেই রকম কড়া ব্যবস্থা নিতে পারছি কি? যারা অসচেতন, যারা অসতর্ক, এই নিয়ে আসব। এবং তার সঙ্গে রেশন ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যের ঘোষণা কি? একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। আনলক 2 এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে কড়া বার্তা দিলেন স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চলার জন্য। আমি ডাক্তার কুণাল সরকার এখানেই আবার আমি বলছি, সিদ্ধান্তের মধ্যে দ্বন্দ্ব কিনা? আনলক 1 আনলক 2 করছেন কেন? অর্থনীতিকে চাঙ্গা করতে করছেন, সাধারণ মানুষ যাতে খেতে পায় তার জন্য। আজকে দুমুঠো যারা ভাতের জন্য রাস্তায় নামছেন তাদেরকে ধরে ধরে আপনি 100 টাকা বা 500 টাকা ফাইন করতে পারবেন না। এবং তাদেরকে সতর্কতা, সচেতনতা আনবেন কিভাবে? কড়া বার্তা দিয়ে শুধুমাত্র? অয়ন, দেখো, সেখানে আমাদের খানিকটা বার্তা, পাবলিক কমিউনিকেশন, গণমাধ্যম এবং আমরা যে সবাই বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে কথাবার্তা বলছি, প্রত্যেককে সেই জাবর কাটার মতো আমাদের এই এক কথা বলে যেতে হবে। এই সংক্রমণ সম্বন্ধে দু একটা পয়েন্ট উঠেছে, আমি একটু সংক্ষেপে এটাকে নিয়ে বলতে চাই। প্রথম কথা হলো, তুমি কিছুক্ষণ আগে উল্লেখ করলে পশ্চিমবঙ্গের স্ট্যাটিস্টিক্সটা। এখানে একটা জিনিস একটু বেখাপ্পা লাগছে, সেটা হলো গত 2-3 দিন ধরে আমাদের গড়পড়তা 600 থেকে 700 টেস্ট কম হচ্ছে। এই 600 থেকে 700 কম টেস্টে আমরা অ্যাবাউট 300-350 বেশি কেস প্রডিউস করছি। এটা কিন্তু আমাদের একটু ভাবা উচিত যে দিস ইজ নট দ্য রাইট ট্রেন্ড। আমাদের এই লাগামটা এখানে ধরতে হবে। দ্বিতীয় কথা হলো যে ভারতবর্ষে আনুপাতিক মোর্টালিটি কম, এটা কিন্তু একটা ফলস সেন্স অফ সিকিউরিটি। কারণ আমাদের যে মোর্টালিটি হচ্ছে তার 60% হচ্ছে লেস দ্যান 55 ইয়ার্স অফ এজে, যেটা অন্যান্য পশ্চিমে ইত্যাদিতে দ্যাট ইজ লেস দ্যান 5%। আমাদের যারা মারা যাচ্ছেন, আমরা তাদের একটা ইকোনমিক্যালি অ্যাক্টিভ, আমরা একটা প্রোডাক্টিভ পপুলেশনকে আমাদের দেশে লুজ করছি। আর থার্ড পয়েন্টটা হলো যে যেরকম আজকে প্রধানমন্ত্রী আজকে সতর্ক বার্তা দিচ্ছেন, ভেরি ওয়েলকাম, কিন্তু আমাদের সারা ভারতবর্ষকে যদি আমরা একদম আহমেদাবাদ থেকে কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা কনসলিডেটেড ইনফেকশন ম্যাপ চাই, আমরা কিন্তু পাবো না। আমাদের ভারতবর্ষের আঞ্চলিক চরিত্রটা বুঝতে হবে। আজকে কেন এক জায়গার পর আরেক জায়গার পর আরেক জায়গায় এইভাবে জিনিসটা স্প্রেড করছে। আর যে রিলিফ মেজারগুলো উনি আজকে অ্যানাউন্স করেছেন, তার মধ্যে আমার মনে হয় একটা বার্তা প্রচ্ছন্ন, এবং সেই বার্তা
বার্তাটা হলো যে সেপ্টেম্বরের পরেও এর রেশ থাকবে, ঠিক। যে সেপ্টেম্বরের পরেও এই যে মহামারী আমাদের অর্থনীতিকে ওলটপালট করে দিয়ে যাচ্ছে, আমরা সেপ্টেম্বরের মধ্যেও কিন্তু গা ছাড়া দিয়ে উঠতে পারবো না। একেবারেই। সুতরাং দি অ্যাকচুয়াল রিয়েলিস্টিক প্যান ইন্ডিয়ান পিকচার ভারত, হ্যাঁ এটা আমাদের জেনারেল ইলেকশন হচ্ছে না যে আমরা 500 কতগুলো সিটে একসঙ্গে ভোট দিতে যাচ্ছি। The regional character of India has to be understood vis-a-vis the pandemic. That is একেবারেই the most এখান থেকেই important fact. আপনি রিলিফ এই point ফান্ডের of কথা time. বললেন, এখান থেকেই আজকে দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর পর্যন্ত ফ্রি রেশনের কথা বলেছেন, এবং আমরা তো মনে করছি নভেম্বর পর্যন্ত হয়তো রেশ থাকবে, এরকমটাই মনে করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 জুন মাস পর্যন্ত ফ্রি রেশনের ঘোষণা করলেন। দেখুন। त्योहारों का ये समय जरूरतें भी बढ़ाता है, खर्च भी बढ़ाता है। इन सभी बातों को ध्यान में रखते हुए ये फैसला लिया गया है कि प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना का विस्तार अब दिवाली और छठ पूजा तक, यानी नवंबर महीने के आखिर तक कर दिया जाएगा। 80 करोड़ लोगों को मुफ्त अनाज देने वाली ये योजना अब जुलाई, अगस्त, सितंबर, अक्टूबर, नवंबर में भी लागू रहेगी। सरकार द्वारा इन 5 महीनों के लिए 80 करोड़ से ज्यादा गरीब भाई बहनों को हर महीने परिवार के हर सदस्य को 5 किलो गेहूं या 5 किलो चावल मुफ्त मुहैया कराया जाएगा, और साथ ही प्रत्येक परिवार को हर महीने 1 किलो चना भी मुफ्त दिया जाएगा। प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के इस विस्तार में 90,000 करोड़ रुपए से ज्यादा खर्च होंगे। যে আমরা আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যে আমাদের অ্যানাউন্স করা আছে যে আমাদের এই 3 মাস আমরা 5 কেজি করে দিয়েছি চাল, আর এই 3 মাস আমরা চাল এবং আটা দুটোই দেবো, কারণ অনেকে আছে হয়তো আটা খেতেও পছন্দ করে। আর ওনারা নভেম্বর পর্যন্ত করেছেন, তো আমি এটা আগামী বছর জুন মাস পর্যন্ত বাড়িয়ে যে রেশনটা ওনারা দিচ্ছেন, ওনারা 60% লোক পাচ্ছে, 40% পাচ্ছে না। 5 কেজি করে যেটা দেওয়া হবে, তাই তো 60% লোক বেঙ্গল কভার হচ্ছে সারা দেশে, 40% ওনারা যেটা 100% বলেছেন ভুল বলেছেন। আর আমি বলবো সারা ভারতবর্ষে যে 130 কোটি লোক আছে, 130 কোটি লোককেই যেন রেশনটা দেওয়া হয়, এবং বেঙ্গলেও 60% পায়, 40% আমাদের রেশনটা পায় না, সেটা 100% করা হয়। বিশ্বনাথ দা, নিশ্চয়ই আজকে বিরোধীরা বলছেন যে ঘোষণার প্রতিযোগিতা চলছে নাকি, কিন্তু ঘোষণার প্রতিযোগিতাতে যদি সাধারণ মানুষ লাভবান হন এই লকডাউন করোনা পরিস্থিতিতে, তাহলে তো ভালোই। ঠিক। দেখো, গরিব মানুষকে রেশন দেবার প্রশ্নে প্রধানমন্ত্রী নভেম্বরের ঘোষণা এবং তারপরে সাংবাদিকরা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আগামী জুন মাস পর্যন্ত যে ঘোষণা করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রতিযোগিতাতে গরিব মানুষের উপকার হবে। কিন্তু একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই যে পশ্চিমবাংলাতে যে 10 কোটি রেশন কার্ডের কথা মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু বাস্তবে কিন্তু 3.5 কোটির বেশি মানুষ রেশন তোলেন না। বাদ বাকি রেশনটা কোথায় যায়, এই প্রশ্নটা কিন্তু লাগাতার আমরা করছি যে 10 কোটি লোকের রেশন কার্ড আছে, 10 কোটি লোক রেশন নেয়, এটা খবরের কাগজে বিজ্ঞাপন রাজ্য সরকার দেয়, মুখ্যমন্ত্রী প্রায় বলেন, খাদ্যমন্ত্রী বলেন, কিন্তু বাস্তবে কিন্তু 3.5 কোটির বেশি মানুষ রেশন নেয় না। মানে কলকাতা শহরে কয়জন মানুষ রেশন তোলেন, বা বিভিন্ন আরবান এলাকায় যে প্রায় 2.5 কোটি মানুষ বাস করেন, তারা কতজন তোলেন। দ্বিতীয় যে প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে দেখো আমরা কিন্তু মনে করছি যে দেশের এই পরিস্থিতিতে, সংকটের পরিস্থিতিতে
যে রাষ্ট্রীয় সম্পদটা কিন্তু খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে, মানে এটা যাতে হরিণ লুট না হয়ে যায়, সেটা কেন্দ্র করুক বা রাজ্য করুক, অপচয় যাতে না হয়, প্রকৃত যাদের প্রয়োজন রেশন তাদের কাছেই রেশনটা পৌঁছাক, আর অপচয় রোধ না করে অতিরিক্ত টাকাটা বরঞ্চ অন্য খাতে ব্যয় হোক। কিন্তু রেশন দেওয়ার প্রতিযোগিতার নাম করে যদি অপচয় যেন না হয় সেই দিকেই লক্ষ্য রাখা উচিত। আমি শুভময় মৈত্রর কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, এই যে নভেম্বর পর্যন্ত, আমি কেন্দ্রের কথা বলছি, নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন, এর তো একটা 90,000 কোটি টাকা একটা তো বাজেট, এই টাকাটা আবার নতুন করে খরচ করতে হচ্ছে, তাহলে সেই টাকাটা তুলবে কিভাবে? মধ্যবিত্তই টার্গেট হবে নাকি আগামী দিনে আবার? হ্যাঁ দেখুন, বারবার যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত টার্গেট হয়, যেমন এই পেট্রোল ডিজেলের দাম বাড়া, এক্ষেত্রে সাধারণ মানুষের আবার অসুবিধা হবে। তবে এখন এমন একটা পরিস্থিতি এসেছে যাতে খুব স্বাভাবিকভাবেই গরিব মানুষ বা নিম্নবিত্ত মানুষ এবং আস্তে আস্তে মধ্যবিত্তদেরও সুবিধা দেওয়ার কথা সরকারকে ভাবতে হবে। কারণ না হলে কিন্তু সরকার চলবে না। দেশের মানুষকে নিয়েই তো সরকার, সরকার তো কোনো একটা বিমূর্ত বিষয় নয়, আমরাই সরকার, আমাদের এই মানুষজনই সরকার। যে বক্তব্যটা একটু বলতে চাই, মিনিট দুয়েক বলতে দেবেন, সেটা হচ্ছে যে পরিসংখ্যানের ব্যাখ্যাটা আমাদের সঠিকভাবে করতে হবে। অর্থাৎ পরিসংখ্যানবিদ এবং চিকিৎসকদের মধ্যে সরকারকে একটা যোগাযোগ স্থাপন করতে হবে। আমাদের দেশের যে তথ্য, যারা গুরুতর অসুস্থ বা যারা মারা যাচ্ছেন তাদের পার্সেন্টেজের ডেটা আনতে হবে। আমি একটি সহজ প্রশ্ন পেশ করছি, যে প্রশ্নের উত্তর ভারত সরকার, রাজ্য সরকার কেউ যদি দেন তাহলেই কিন্তু আমাদের সমস্যা অনেকটা মিটবে। আমরা জানি কোভিড অতিমারি ভীষণ বিপজ্জনক, আমাদের সাবধানে থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধরুন 20 থেকে 40 বছরের একটা মানুষ যিনি রাস্তায় কাজে বেরোন, তার 1 মাস বা 1 বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যাওয়ার যে সম্ভাবনা আর কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ার যে সম্ভাবনা, সমস্ত প্রিকশন নিয়েই কিন্তু বলছি, এমন নয় যে দলে দলে রাস্তায় নেমে পড়লাম। এই জায়গার যে তুলনামূলক আলোচনা, এই ধরনের স্ট্যাটিস্টিক্স আমি কিন্তু বলছি না একমাত্র ভারত পাচ্ছে না, সারা পৃথিবী জুড়ে চিকিৎসাবিদ এবং রাশিবিজ্ঞানীদের মধ্যে যে সমন্বয় সাধন, সেইখানে যে তথ্যের ভান্ডার আছে, বিশাল ভান্ডার, তাকে বিভিন্ন সরকার এবং বিশেষ করে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ যেভাবে আগলে রেখে দিয়েছে, দেখতে দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমাদের সঠিক পরিস্থিতি বুঝতে দিচ্ছে না। ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু সরকার যে স্টেপ নেবেন, যে পদগুলো নেবেন, সেই পদগুলো বাতলানোর জন্য একমাত্র চিকিৎসাবিদরা পথ দেখাতে পারেন। তাদের মতামত নিয়ে সঠিক তথ্যের উপর ভিত্তি করে কিন্তু সরকারকে এগোতে হবে। একেবারে অবশ্যই তাই, এবং এটা প্রশাসনের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে হওয়া উচিত পদক্ষেপ। অনেক ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আলোচনা করলাম, তার মধ্যেও আশার আলো করোনার ভ্যাকসিন, কোভ্যাক্সিন, এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠকে বসেছিলেন। এই ভারতীয় ভ্যাকসিন কিভাবে হিউম্যান ট্রায়াল হবে, কবে থেকে হবে, সেই পরিকল্পনা নিয়ে আসবো বিস্তারিতভাবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ভারতীয় সংস্থার তৈরি টিকা কোভ্যাক্সিন কি আশার আলো দেখাতে পারে? কোভ্যাক্সিন মানবদেহে পরীক্ষা করে দেখা হবে। দেখুন, করোনাকে নির্মূল করতে দরকার ভ্যাকসিন। সেই লক্ষ্যে একসঙ্গে কাজ করছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। তাদের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন এবার মানুষের শরীরে প্রয়োগ করে দেখা হবে। অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জুলাই থেকে মানবদেহে প্রয়োগ করে পরীক্ষা শুরু কোভ্যাক্সিনের। ফেজ 1 ট্রায়ালে আমরা প্রথম চিন্তা করি যে ওষুধটা কোনো ক্ষতি করছে না, তো যদি ক্ষতি না করে তাহলে কত ডোজ পর্যন্ত ওষুধটা মানুষের শরীরে সেফ। ফেজ 2 ট্রায়াল আসে যখন দেখা যায় যে ওষুধটা আদৌ উপকারী। তো নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখাচ্ছেন। ভারতীয় সংস্থা করোনার ভ্যাকসিন তৈরি করতে পারলে সেটা আত্মনির্ভর ভারত তৈরির পথে বড় পদক্ষেপ হবে বলেই মত অনেকের। এই সম্ভাব্য ভ্যাকসিনের দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নিজেও। মঙ্গলবার প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নির্দেশ দেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ যাদের সংক্রমণের আশঙ্কা বেশি তাদের আগে ভ্যাকসিন দিতে হবে। সর্বত্র এবং সবাই যাতে ভ্যাকসিন পান তা নিশ্চিত করতে হবে। ভ্যাকসিনের দাম হতে হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। ভারত বায়োটেক ছাড়াও একাধিক ভারতীয় সংস্থা ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত। সেই সব কাজ কতদূর এগিয়েছে সে বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। নির্দেশ দেন ভ্যাকসিন নিয়ে খুঁটিনাটি বিষয়ে মাথায় রেখে পরিকল্পনা করে এগোতে। নিউজ 18 বাংলা।
ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, আপনার কাছে যাব। প্রথম আমরা যখন আলোচনা করি এই সমস্ত বিষয়ে, তখন ভ্যাকসিন নিয়ে আপনি বলেছিলেন মিনিমাম সামনের বছর মে মাস জুন মাসের আগে সম্ভব নয়। তাহলে কি আমরা এই কোভ্যাক্সিনের মাধ্যমে একটু তাড়াতাড়ি আশার আলো দেখতে পারি কোনোভাবে? না, আমি প্রথমে বলি যে WHO এর মাঝখানে একটা ভ্যাকসিনের যে রিসার্চটা তার একটা নতুন দিক খুলেছে, তাকে বলছে সলিডারিটি রিসার্চ। এই সলিডারিটি রিসার্চ প্রজেক্টের আন্ডারে প্রত্যেকটা ফেজ 1 ফেজ 2কে এমনভাবে মার্জ করানো হচ্ছে যেটা নর্মালি 18 মাস সেটাকে 6 মাসের মধ্যে নামিয়ে আনা হচ্ছে। এটা সলিডারিটি ট্রায়ালের প্রিন্সিপালের মধ্যে লে আউট করা আছে যে আপনি নর্মাল কোর্সে ফেজ 1, 2, 3কে যেভাবে রান করাতেন সেটা স্কুইজ করে দেয়া হচ্ছে, কারণ একটা প্যান্ডেমিক, আমাকে মানুষকে বাঁচাতে হবে। এবং প্রথম দিকে যে ভ্যাকসিনগুলো আসবে সেগুলো যে অনেক লং টার্ম প্রোটেকশন দেবে তা নাও হতে পারে। সুতরাং এই ভ্যাকসিনটার যেটা মূল জিনিস সেটা হচ্ছে পুনের ভাইরোলজি ইনস্টিটিউটের জেনোমিক সিকোয়েন্সের রিপোর্টের ওপরে ভ্যাকসিনটা তৈরি। সুতরাং এটা ইজ মোর ইন্ডিয়ান, দ্য জিনোমিক ডেটা ইজ মোর ইন্ডিয়ান, সুতরাং ইট উইল কেটার টু ইন্ডিয়ান পপুলেশন মোর। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, চ্যাডক্স 1 বা মডার্না যে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আছে তাতে কস্ট কখনোই এই রেঞ্জে নামানো সম্ভব নয়। আমার প্রশ্ন এই জায়গায় যে আমরা যেরকম হঠাৎ করে লকডাউন দেখেছিলাম, হঠাৎ করে যেদিন ভ্যাকসিন ডিক্লেয়ার হবে, ভ্যাকসিন সম্বন্ধে একটা পরিষ্কার পলিসি সরকারকে আগে আনতে হবে। আমি শুনেছি অপারেশন করতে গিয়ে আমার ওটির একটি ছোট্ট সুইপার ভাই আমাকে বলেছে যে আমার 3 জন ফ্যামিলি মেম্বারের জন্য 30,000 টাকা স্যার ঘরে রেখে দিয়েছি, ভ্যাকসিনটা বেরোলে যেন 3টে পাই। ঠিক ঠিক। সুতরাং এটা একটা প্রশ্ন, প্রত্যেকটা সরকারের কাছে প্রশ্ন, কাল ভ্যাকসিনটা এলে সেটা কার কাছে আগে যাবে? একটা সাধারণ ছোট্ট কৃষকের কাছে আগে যাবে না যার কাছে অর্থ আছে সবার কাছে? ডাক্তার সরকার এখানে তো ডাক্তার কুণাল সরকার এখানে তো বলা হচ্ছে যে যাতে কম দামে দাম হয়, সবাই যাতে পায় এরকম লক্ষ্য রেখেই, এবং তার সঙ্গে বলা হচ্ছে যে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আগে দেওয়া হোক যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে। কি বলবেন? তার কিছুটা হয়তো যৌক্তিকতা আছে, কিন্তু আমার মনে হয় যে চিকিৎসক। হ্যাঁ বলুন ডাক্তার কুণাল সরকার, বলুন। ও আচ্ছা, না আমি দীপ্তেন্দ্রকে সরি ইন্টারাপ্ট না করে বলছি যে প্রথম কথা হলো যে আমার মনে হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যেরকম হয়তো লাইনের সামনের দিকে দাঁড়াবার একটু সুযোগ পেলেও আমাদের সমান অগ্রাধিকার দিতে হবে যাদের আমরা ভালনারেবল সেকশন অফ দ্য পপুলেশন বলি, যারা বয়স্ক, যারা ইমিউনো কম্প্রোমাইজড এটসেট্রা, তাদের কথাটা আমাদের ভাবতে হবে। পৃথিবীর জনসংখ্যা আজকে হচ্ছে 800 কোটি, 850 কোটি, এইটা না 500 বিলিয়ন মতো। এখন কোনো ভ্যাকসিন কোম্পানি বা কোনো ম্যানুফ্যাকচারিং এর কারো কেরামতিতে কুলিয়ে উঠবে না যে 8 বিলিয়ন ইউনিটস অফ আ ভ্যাকসিন তৈরি করা। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলে দিই যে হ্যাঁ, আত্মনির্ভরতা ঠিক, এবং দীপ্তেন্দ্র যেটা বলেছে সঠিক যে ভারতীয় গবেষণা পুষ্ট হলে আমাদের জিনোমের সঙ্গে মিলতে পারে, কিন্তু আলটিমেটলি ভ্যাকসিন উইল বি অ্যান ইন্টারন্যাশনাল প্রজেক্ট। এখন এই পার্টিকুলার কোভ্যাক্সিনের থেকেও 3-4টে ভ্যাকসিন ফেজ 3 ট্রায়ালসে গিয়ে খানিকটা এগিয়ে আছে। যে বেশি কার্যকরিতাটা দেখাবে তারটা বেশি গ্রহণযোগ্য হবে, এবং ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট যে আমাদের একটা সুনির্দিষ্ট পলিসি অনুযায়ী যে যারা সোসাইটিতে ভালনারেবল, তারপরে হয়তো ডাক্তার, হেলথ কেয়ার, সেই দিক থেকে আমরা নিশ্চয়ই নজরে রাখবো যে কার জন্য আসলে এই কোভ্যাক্সিন ব্যবহার করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। অনেকগুলো পয়েন্ট উঠে এলো, তার মধ্যে ছোট করে বলি, রেশন নিয়ে যেন অপচয় না হয়, বিশেষজ্ঞদের মন্তব্যে উঠে এলো, সেই দিকে আমাদের নজর থাকবে। রাজনীতি কিনা সবটার মধ্যে, সেটাও একটা বিতর্কের বিষয়ে উঠে আসছে, এবং ঘোষণার প্রতিযোগিতায় যদি সাধারণ মানুষের ভালো হয় তাতে ভালোই হবে আমাদের নাগরিকদের, এরকমটাই মত বিশেষজ্ঞদের। শেষ করছি আজকের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাদেরকে 4 জনকেই আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।